বন্ধুরা, গ্রামে এসেছি। গ্রামে আসার কারণ হচ্ছে ভূমিকম্প। কারণ বাড্ডা এবং পুরান ঢাকার দিকে রেড সিগন্যাল দিয়েছে, যে বলা হয়েছে যে আমাদের যাদের তেমন গুরুত্বপূর্ণ ঢাকাতে কোনো কাজ নেই, আসলে বাচ্চা কাচ্চা ছোটো নেই, যাদের স্কুল নেই, পরীক্ষা হচ্ছে না, তাদেরকে বলা হয়েছে যে গ্রামে চলে যেতে, এটা নিরাপত্তার জন্য। আসলে ভূমিকম্পের অভিজ্ঞতাটা যদি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, অনেকেই হয়তো শেয়ার করেছে তাদেরটা, আমি আমারটা বলি। প্রথম যেদিন ভূমিকম্প শুরু হয়, আমি ঠিক বেলা 10:38 ওই সময় আমি ঘুমিয়েছিলাম, কারণ ওই দিন শুক্রবার ছিল এমনিতেও। আর আমি সাধারণত আমার রাতে কিছু লাইভ থাকে আমেরিকান স্টার সেন্ডারদের, তো সেসব লাইভ শেষ করে আমি ঘুমাতেই যাই। ফজর নামাজ পড়ে, ফজর নামাজ শেষ করে তারপরে দেখা যাচ্ছে আমি সাধারণত ঘুমাতে যাই। তো আমি ওই দিনকেও ফজর নামাজ শেষ করে, দোয়া কালাম শেষ করে, আরও 2-3টা লাইভ অ্যাটেন্ড করে আমি 9:30টার দিকে ঘুমাতে গেছি। তো 10:38 সময় এরকম হঠাৎ এত জোরে ঝাঁকি দিয়েছে, মনে হলো আরে আমার খাটটা পুরো ভেঙে ফেললো। মানে এত ঝাঁকি, আমি লাফ দিয়ে উঠছি, বুঝছি ভূমিকম্প হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে উঠেই কী করব আসলে আতঙ্কে বুঝতে পারছি না, যেহেতু আচমকা কাঁচা ঘুম থেকে উঠেছি, ঘুমিয়েছি একটু আগে, সারা রাত জেগে আছি। তো আমার খুব অস্থির লাগতেছে। তো বারান্দার দিকের দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি। একবার ভাবছি বারান্দায় গিয়ে দাঁড়াই, আবার ভাবছি যে না, বারান্দায় গিয়ে না, ওখানেই দাঁড়িয়ে থাকি। এর ভিতরে আমার ছেলে দৌড়ায় চিৎকার করে আসছে, এসে আমাকে জড়ায় ধরছে, বলছে মামনি নিচে চলো, নিচে চলো, নিচে চলো। পরে আমি বলছি নিচে গিয়ে কি করব, মৃত্যু যদি থাকে নিচে গিয়ে ঠেকাইতে পারবো? তখন বলতেছে নিচে চলো। তারপর দেখি কমে গেল, ছেড়ে গেল, একটু ছেড়ে গেল। মানে এমনভাবে ঝাঁকিটা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো যে আমার বিল্ডিংটা চুরমার করে ভেঙে পড়ে গেল নিচে, এরকম। মানে আমি ভাবলাম যে আজকে শেষ, আখেরে এসে গেছে, আমাদের আর নিস্তার নেই। তো দোয়া কালাম পড়তেছি, এর ভিতরে আমার ছেলে এরকম চিৎকার চলো চলো। তো ভাবছি যাব না, কমে গেছে। ওমা, কিছুক্ষণ পরে দেখে আবার আমার ফ্যানটা এত জোরে দুলতেছে, মনে হলো মাথার উপর ঠাস করে পড়ে যাবে। তখন আমার মনে হলো যে না, এখন নিচে যাওয়া উচিত। দৌড়ায় পড়ে আমার ছেলের সঙ্গে নিচে নামতে নামতে তখন অবশ্য থেমে গেছে ভূমিকম্প। তো দেখি বিল্ডিংয়ের সবাই নামছে দৌড়ায়ে, কিন্তু থেমে যাওয়ার পরেও সবার ভিতরে যে একটা আতঙ্ক এবং যে একটা ঝাঁকি, ওই ঝাঁকিটা মনে হচ্ছে সবার মাথার ভিতরে এবং বুকের ভিতরে। আমার তো বুকের হার্টবিট মনে হচ্ছিল যে বাড়ি খাচ্ছে রীতিমতো, নিজের বুকের শব্দের বাড়ি নিজেই শুনতে পাচ্ছি। আর কেমন যেন মনে হচ্ছে স্ট্রোক করে মরে যাবো, মানে এরকম লাগতেছিল, অস্থির। তারপরে যাই হোক, সিঁড়ি দিয়ে নামার সময় দেখি আপনার পাশের বাসার যে মহিলা, তাকে নামানোই যাচ্ছে না। সে প্যানিক অ্যাটাক করে তার হাত পা পুরো বাঁকা হয়ে গেছে। তার হাজব্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তার ছেলের বউটাও সবাই নেমে গেছে, সে নামতে পারছে না। সিঁড়ি দিয়ে তাকে নিয়ে নামানো সম্ভব না, কারণ 6তলা বিল্ডিংয়ে অনেক সিঁড়ি, 6তলা বিল্ডিং থেকে নামানো ভীষণ কঠিন কাজ। তো ওনাকে দেখার পরে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। মানে আমি পুরো, এমনি আমার কিছুটা সমস্যা হয়, কারণ আমি এসব কিছু দেখতে পারি না, আতঙ্ক, ঝগড়া, মারামারি, দ্বন্দ্ব, এগুলো থেকে আমি একটু দূরে থাকি সবসময়, কারণ আমার খুবই অস্থির লাগে এই টাইমগুলোতে। তো ওইটা দেখার পরে ওই মহিলার অবস্থা দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এরপরে আমি কী করব, তারপর আমার ছেলে মানে চাচ্ছিল না আমি ওটা দেখি। তো আমার ছেলে বলছে মা চলো চলো চলো, নিচে চলো, নিচে চলো। পরে আমার ছেলে আমাকে নিয়ে নিচে আসছে, নিচে এসে আমাকে জড়ায় ধরে নিয়ে হাঁটছে কতক্ষণ। মানে সে চাচ্ছে না আমি আর উপরে উঠি, বলতেছে আজকে আর মা উপরে উঠো না, পাশে তুমি, অনেকেই তো বাইরে, সবার সাথে কথাবার্তা বলো। তো ও আমাকে নিয়ে অনেকক্ষণ হাঁটলো নিচে, সবাই নিচে, তখন আমাদের বাসার ফ্ল্যাটের সবাই নিচে, আমাদের পাশে যে খালি জমি ছিল সেখানে সবাই হাঁটাহাঁটি করতেছিলাম আমরা। তো এর মধ্যে আমার পাশের যে ফ্ল্যাটের ভাবি, উনিও ফোন দিচ্ছে, আমাদের আত্মীয় স্বজন, আমার বড় বোন, আমার মেয়ে, আমার ভাই, সবাই আমাকে সমানে ফোন দিচ্ছে। তো ফোন ওঠানোর মতো আমার মেন্টালিটিও ছিল না, আমার আতঙ্কে আমার লাস্টে মেয়ের ফোনটা উঠালাম। তো মেয়েও খুব অস্থির আমাকে নিয়ে, বললাম যে না আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। কিন্তু আমার বুকের ভিতরের অস্থিরতাটা কমছিল না। পরে আমার ছেলে আর বললো যে মা তোমার আর আজকে বাসায় গিয়ে দরকার না, তুমি পাশে আন্টির বাসায় বসো, আন্টির সাথে কথাবার্তা বলো, স্বাভাবিক হও। পাশে আমার যে ভাবিটা আছে বাড়িয়ালি, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তো ওনার ওখানেই পরে সারাদিন আমি কাটাইছি। তো এই হচ্ছে আমার ভূমিকম্পের অভিজ্ঞতা। কার কী অভিজ্ঞতা জানাবেন। আর আসলে ভূমিকম্প একটা বিশাল আতঙ্ক। আর যেহেতু আবহাওয়া অফিস বারবার বলছে যে আগামী 5 তারিখ পর্যন্ত রেড জোনে আছে, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ভূমিকম্প হবে, যেটা 8 ডিগ্রি
আসলে রেক্টার স্কেল হইতে পারে। তো 8 ডিগ্রির স্কেল রেক্টার স্কেল যদি হয়, তো 8 ডিগ্রি রেক্টার স্কেল হলে দেখা যাচ্ছে ঢাকার ম্যাক্সিমাম বাড়িঘরই ভেঙে যাওয়ার সম্ভাবনা, ফেটে যাওয়ার সম্ভাবনা। অলরেডি আমাদের এলাকার অনেক বাড়ি মানে ম্যাক্সিমাম 10 তলা 8 তলা নতুন ফ্ল্যাটগুলো যেগুলো মোটামুটি এই 6 মাস আগে কমপ্লিট হয়েছে, সেই ফ্ল্যাটগুলোতে সব ফাটল ধরছে, দোতলার ফ্ল্যাটগুলোতে ফেটে চৌচির হয়ে গেছে। তো এই পরিস্থিতি দেখে এসেছি ঢাকায়। এরপরে ঢাকায় থাকার সাহস হলো না, যেহেতু আমার ছেলে মেয়ে কেউই চাচ্ছে না। আমার মেয়ে তো শ্বশুরবাড়িতে, সেও আমাকে নিয়ে খুব ওয়ারিড থাকে। পরের দিন আবার হলো সন্ধ্যার সময়, আমি নামাজ পড়ে কেবল দোয়া পড়ছি, সেই মুহূর্তে আমার পুরো বিল্ডিংটা দুলে উঠলো। আমার ছেলে বাসায় ছিল না, সে কোথাও গিয়েছিল। সে বিল্ডিং দোলা দেখে, সে মানে ভূমিকম্প দেখে এত জোরে দৌড়ায় আসছে, তার মানে ভাবছে যে আমি বাসায় একা, আমার হয়তো সিরিয়াস কিছু হয়ে যেতে পারে। আমার ছেলে দৌড়ায় আসছে, তো আমার খুব অস্থির লাগতেছিল, একা যেহেতু বাসায় ছিলাম। তো আমি দৌড়ায় বারান্দায় গিয়ে বারান্দার বড় পিলারটা ধরে দাঁড়িয়েছিলাম। পরে অবশ্য আমার মেয়ে আমাকে অনেক বকা দিল যে মা কখনো বারান্দায় দাঁড়াবা না, এক হচ্ছে সিঁড়িতে দাঁড়াবা, কারণ সিঁড়ির 4 সাইডে 4টা বড় বড় শক্ত পিলার থাকে। 2 হচ্ছে কোনো মাঝখানের রুমে, মানে ড্রয়িং রুম যেটা থাকে বা ডাইনিং স্পেস সাধারণত মাঝখানে পড়ে বিল্ডিংয়ের, ওই বিল্ডিংয়ের পিলারগুলোর পাশে দাঁড়াবা, ওগুলো একটু মজবুত থাকে। বারান্দায় কখনো দাঁড়াবা না, কারণ বারান্দাটা থাকে ফাঁকা, ঠাস করে খুলে পড়ে যেতে পারে। তো যাই হোক, অনেকেই অনেক ধরনেরও পরামর্শ দেয়, আসলে মৃত্যু থাকলে কেউ ঠেকাতে পারে না। তারপরেও আমরা যতটুকু পারি সতর্ক থাকার চেষ্টা করি। সরকারিভাবেও এটাই বলা হচ্ছে যে আপনারা সতর্ক থাকেন। আপনাদের শহরে যদি কোনো সিরিয়াস কাজ না থাকে, গুরুত্বপূর্ণ কাজ না থাকে, তো আপনারা গ্রামে যেয়ে থাকেন। বিশেষ করে যাদের সিরিয়াস কোনো কাজ নেই, আগামী 5 তারিখ পর্যন্ত একটা ভয়াবহ ভূমিকম্প হবে। এর আগ পর্যন্ত আল্লাহ জানে বাকিটা, তো নিরাপদে থাকতে বলছে। তো যেহেতু আমার বড় বোন দেশে, আমার আত্মীয় স্বজনরা দেশে, তারা চাচ্ছিল না আমি শহরে থাকি। সবাই প্রচণ্ড ওয়ারিড আমাকে নিয়ে, কারণ আমি এমনি একটু প্যালপিটেশন এগুলো ভয় পাই, আতঙ্কে থাকি। তো আমার ব্রেনের মধ্যে এগুলো খুব বেশি কাজ করে। তো সবাই চাচ্ছিল আমি দেশে চলে আসি। তো গতকাল রাতে চলে এসেছি আমার ছেলেকে নিয়ে, যেহেতু ছেলেও রাজি হলো। ছেলেকে বাসায় রেখে তো আমি আসতাম না কখনোই। এতদিন অনেকবার আসতে চেয়েছি, কিন্তু ছেলে আসতে চায় না। তো এবার এই ভূমিকম্পে ছেলেও খুব ভয় পেয়েছে, তো ছেলেও চাচ্ছে না ঢাকায় থাকতে। সেও বলছে মা চলো কিছুদিন গ্রামে থেকে আসি, যেহেতু আমাদের ঢাকায় আসলে সিরিয়াস কোনো কাজ নেই, আমারও ভার্সিটি শেষ, সো চলো। তো ছেলেকে নিয়ে আমি গ্রামে চলে আসলাম এবং গ্রামে এসেছি। আল্লাহ নজি ইচ্ছা আছে, দেখি হয়তো 5 তারিখ পর্যন্ত থাকবো। তারপরে আল্লাহ যদি সব কিছু সহি সালামত ঠিক মতো রাখে, তাহলে আবার শহরে ফিরবো 5 তারিখের পর। তো সবাই দোয়া করবেন, আমি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে। গতকাল থেকে কোনো পোস্ট দেওয়া হয়নি, কারণ আমিও এসব নিয়ে মেন্টালি ছিলাম। তারপরে দেশে আসছি, রাত্রে জার্নি করে রাতে আসছি। দেখেন গ্রামের কি সুন্দর আবহাওয়া, ধান কাটা হয়ে গেছে, গ্রামের ফাঁকা মাঠ খুব সুন্দর। আমি আজকে লং একটা ভিডিও করলাম আপনাদের জন্য, শুধু যেহেতু কয়েকদিন ভিডিও দিই না। তো ফাঁকা মাঠে কবুতররা খাচ্ছে, আর গ্রামে এখন ধান কাটা হয়ে গেছে, নতুন করে জমি চাষ দেওয়া হচ্ছে, আবার ধান লাগানো হবে বলে। তো খুব সুন্দর এখন গ্রামের পরিবেশটা। এখন এই যে সরিষা লাগাবে সবাই, কিছুদিন পরে আপনারা সরিষা ফুলের ছবি দেখতে পাবেন বা সরিষা ফুল গাছ দেখতে পারবেন গ্রামের মাঠে মাঠে, সরিষা ক্ষেত। তো সেই সরিষা ক্ষেতের প্রস্তুতি চলছে, এখন সরিষা লাগানো হবে, ধান কাটা হয়ে গেছে, জমি নতুন করে চাষ দেওয়া হচ্ছে। সবাই ভালো থাকবেন। অনেক লং একটা ভিডিও করলাম, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার সঙ্গে আবার দেখা হবে আপনাদের হয়তো লাইভে বা পোস্টে বা ভিডিওতে, অবশ্যই বারবার দেখা হবে। সবাই দোয়া করবেন, সবার জন্যই সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে মোকাবেলা করার ক্ষমতা দেয় এবং আমরা যেন সুস্থ স্বাভাবিক থাকি, কারো যেন কোনো জানমালের ক্ষতি না হয়। মাল গেলে তবু হয়তো একসময় উঠে আসে, জান যেন কারো না যায়, আমরা কেউই চাই না কারো জান যাক। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যাদের শহরে কাজ নেই, সে ঢাকা শহরে, তারা পারলে গ্রামের দিকে চলে আসবেন বাসা খালি করে। বাসার জিনিসপত্র নষ্ট হলে সমস্যা নেই, আপনি আপনার সন্তানের জীবনগুলো বেঁচে যাক, এটাই আমরা চাই। তো এইভাবেই আগামী দিনের জন্য সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।